বিএনপিকে দেশ পরিচালনায় অভিজ্ঞ দল উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিজ্ঞতার আলোকে দেশ পুনর্গঠন করা হবে। তিনি বলেন, দেশে মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি হয়েছিল, কিন্তু এখন জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠের জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। দেশের মানুষের প্রত্যাশার কথা মাথায় রেখে বিএনপি পরিকল্পনা সাজিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার কথাও বলেন বিএনপি প্রধান। নারীদের যেভাবে ফ্যামিলি কার্ড দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে, সেভাবে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। বিদেশে যাবার জন্য ক্ষুদ্র ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বিএনপি ক্ষমতায় আসলে দেশের মসজিদ মাদ্রাসার খতিবদের সম্মানের ব্যবস্থা করার আবারও অঙ্গীকার করেন তারেক রহমান। বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি নাগরিক পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সব জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাগুলো আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এদিকে ঢাকা ৮-এর মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডের নির্বাচনী জনসভাতেও যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। সেখানে আছেন সহকর্মী মাহেলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহেলা, তারেক রহমান কখন এখানে এসে পৌঁছবেন এবং একই সাথে নিশ্চয়ই এই তারেক রহমান আসা উপলক্ষে জনসভায় নেতাকর্মীরা এবং সমর্থকেরা উপস্থিত হয়েছেন, তারা কি প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছ থেকে? যেমন বলছিলেন, আজকে ঢাকা দক্ষিণে যে আমিরি জনসমাবেশ রয়েছে, সেই জনসমাবেশে ইতিমধ্যেই তারেক রহমান দুটি জনসমাবেশ শেষ করেছেন এবং এখন ঢাকা ৮ আসনে তার আসার পালা। এই ঢাকা ৮ আসনে ইতিমধ্যেই যদি আমি বলে রাখি, সকাল থেকে অন্যান্য আসনে যদিও লোক সংখ্যা কিছুটা ধীর গতিতে জমায়েত হলেও এই ঢাকা ৮ আসনের সকাল থেকেই লোক সমাগম ছিল। এবং আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, যেই রাস্তাতে জনসমাবেশ করার কথা রয়েছে, সেই রাস্তার পুরাটাই সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ভিড়ে এই জায়গাটি আসলে ভরে গিয়েছে এবং খুব উৎসব মুখরভাবে, উচ্ছ্বসিতভাবে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই ঢাকা ৮ আসনের এই মঞ্চে যেই প্রার্থী, ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, তিনি উপস্থিত হয়েছেন এবং মহিলা দলের যে সভাপতি আফরোজা আব্বাস, তিনিও এখানে এসেছেন এবং এখানে বিপুল সংখ্যক নারী কর্মীরা রয়েছেন এবং এখানে বিভিন্ন ছাত্র দল, যুব দল এবং আশেপাশে যেই সাধারণ স্বেচ্ছাসেবক দলগুলো, সেই সব জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছে। আর যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার শেষ দিন যাচ্ছে, সেক্ষেত্রে তারেক রহমান এই ৮ আসনে যেই ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, তার সাথে সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত হওয়া এবং আরও বেশি তাদের ধানের শীষের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো আরেকটু স্মরণ করিয়ে দেওয়ারই চেষ্টা করবে তারেক রহমান। যদিও এর আগে দুটি জনসমাবেশে আমরা দেখেছি তারেক রহমান তার ৩১ দফার আলোকে তারা তাদের রাষ্ট্র পুনর্গঠন থেকে শুরু করে শিক্ষা এবং সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেগুলোর প্রতি যেহেতু তারেক রহমান খুব বেশি জোর দিচ্ছেন, তো বলাই যাচ্ছে যে এই ৮ আসনে এসেও তারেক রহমান হয়তো বা সেরকমই এই ৮ আসনের নাগরিকদের নাগরিক যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই কথা বলবেন। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী কিন্তু 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি, আমরা তার থেকে দেখেছি যে মির্জা আব্বাসের বিপক্ষে তার বেশ কটূক্তিমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেই প্রেক্ষিতে মির্জা আব্বাসের সেরকম কোনো ভূমিকা আমরা দেখিনি। হয়তো বা তারেক রহমানের আজকের এইখানকার জনসমাবেশের কথা মির্জা আব্বাসের জন্য হয়তো বা আরেকটু বেশি সাধারণ মানুষের। ধন্যবাদ, আমরা ফিরবো পরবর্তীতে আবারও তারেক রহমান যখন এখানে এসে উপস্থিত হবেন। দর্শক, সহকর্মী মাহেলা ইসলাম ছিলেন আমাদের সাথে। বাসাবো তরুণ সংঘ মাঠে নির্বাচনী সমাবেশের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, তারেক রহমানের কাছ থেকে এই এলাকার ভোটাররা কি প্রত্যাশা করছেন?
বলেছিলাম। সাধারণ মানুষ বলছেন যে তারেক রহমান শেষ কবে এই আসনে এসেছিলেন, এই জায়গায় এসেছিলেন, আসলে তারা মনে করতে পারছেন না। আমরা কথা বলেছি তাদের সাথে, তাদের আগ্রহ চাহিদা জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই ঢাকা ৯ আসনের যে সকল থানা পড়েছে, এই থানাগুলোকে, এই জায়গাগুলোকে, এই আসনের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানুষের চাওয়া, আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা যে তারা 12 তারিখে বিপুল উৎসাহে ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করবে। আপনি জানেন, দেখুন একটি বিষয় দেখাই, পুরো এই যে বাসাবো যে তরুণ সংঘ খেলার মাঠটি রয়েছে, মাঠটা কিন্তু পুরোটাই ভরে গেছে এখনই, কিন্তু তারেক রহমান কিন্তু এখনো এখানে এসে পৌঁছাননি, যেহেতু তারপরেও কিন্তু এখানে ভরে গেছে পুরো জায়গাটা, পুরো মাঠটা। সাধারণ মানুষের প্রত্যাশা, তারা চান যে ধানের শীষ জয়লাভ করবে, জয়লাভের মাধ্যমে হাবিবুর রশিদ হাবিব, যাকে ধানের শীষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বুঝবেন। এখানে গ্যাসের সমস্যা, ড্রেনেজের ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, বাসস্থানের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন। যে বিভিন্ন একটা লম্বা সময় যাবৎ সাধারণ মানুষ এখানে গ্যাস না পেয়েও তাদেরকে কিন্তু গ্যাসের বিল দিতে হচ্ছে, ভুতুরে গ্যাসের বিল হচ্ছে, যারা গ্যাস পাচ্ছে তারাও বিল দিচ্ছে, যারা পাচ্ছে না তারাও বিল দিচ্ছে। নানা রকমের নাগরিক সমস্যা রয়েছে এলাকাটাতে, যেহেতু অনেক পুরনো এলাকা। এই জায়গার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং শুনে কাজ করবেন, তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, এই আশাবাদ তারা ব্যক্ত করছেন বারবার। এবং তারা বলছেন যে যদি ধানের শীষ জয়লাভ করে এবং যদি এই কাজ তারা করতে পারে, তাহলে তারা আজীবন কৃতজ্ঞ থাকবেন। এই যে কৃতজ্ঞতা বোধ, তারেক রহমানকে দেখার জন্য একটা আগ্রহ এবং ধানের শীষকে জয়লাভ করিয়ে যে কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে একটা দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে অন্যান্য আসনগুলোতে কিন্তু বিরল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন না, সাধারণ মানুষ কিন্তু এরই মধ্যে কিন্তু পুরো মাঠ ভরে গেছে। আমরা এর আগে গতকালকে বেশ কয়েকটা সমাবেশে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে এত দ্রুত এই মাঠ ভরে যাওয়া, সমাবেশের মাঠ ভরে যাওয়ার নজির আমরা খুব একটা দেখতে পাইনি, কিন্তু সমাবেশের মাঠ ভরে গেছে। বাসা বাড়ির যেই দালান রয়েছে, সেই দালানের উপরে রেলিং দিয়ে সবাই দেখছে, সবাই অপেক্ষায় রয়েছে তারেক রহমান আসবেন, তার কাছে তাদের কথা বলবেন। তিনি যে কথা বলবেন, 5টি অধ্যায়ের অনুসারে 9 দফা যেই তারা যে ইশতেহারের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব অনুযায়ী তারেক রহমান কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছেন তারা এই আশায় রয়েছেন তারেক রহমান কখন আসবেন, এক নজর তাকে দেখবেন। আমরা অপেক্ষায় রয়েছি তারেক রহমান কখন আসেন, তিনি কথা বলবেন, তার কথা শোনাতে আমরা দর্শকদের প্রস্তুত রয়েছি। এখন পর্যন্ত এই বাসাবো সবুজ তরুণ সংঘ। ধন্যবাদ ফরাদ ইবনে মালিক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন তারেক রহমান এখানে এসে উপস্থিত হবে। দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন আমাদের সাথে। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে না নিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়। ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। পুলিশ নিরপেক্ষ আছে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার কোনো সুযোগ নেই। অতীতে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই ভাবমূর্তির পরিবর্তন চান বলেও জানান তিনি। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে এবার ভিনপির হয়ে লড়ছেন যশোর 2 আসনে সাবিরা সুলতানা এবং মাদারীপুর 1 আসনের নাদিরা আক্তার। নির্বাচনী প্রচারে তারা নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার কথা তুলে ধরেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। ভোটারদের মত এবার যশোরে দৃষ্টান্ত গড়েছেন বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা। কারণ তিনি খুলনা বিভাগে তার দলের একমাত্র নারী প্রার্থী। লড়ছেন যশোর 2 আসন থেকে। তার প্রচারের মূল বার্তা নারীর অগ্রাধিকার, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা তৈরি করা। অবহেলিত নারী গোষ্ঠীকে সামনের দিকে আরো অগ্রসর করবার জন্য, তাদের উন্নয়নের জন্য আমরা আমাদের দল বিএনপি
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে ৩১ দফা যে পরিকল্পনা করেছে এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব। এদিকে মাদারীপুর ১ আসনে আলোচনায় রয়েছেন নারী প্রার্থী নাদিরা আক্তার। বিএনপি থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থানের আশ্বাস দিচ্ছেন তিনিও। নারীদের বলি তারা তাদের নিরাপত্তার স্বার্থে আমি কাজ করব, নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করব। এই আশ্বস্তগুলো পেয়ে তারা ভালো খুশি। আর মাদারীপুরের নারীরা বলছেন তাদের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যসেবা সংকট, তাই সবার আগে তারা এই সমস্যার সমাধান চান। চাওয়া পাওয়া যে আমাদের যে তৃতীয় লিঙ্গের মানুষ আছে তারা জানি বাংলাদেশের যোগ্য মর্যাদা পায়, আমরা জানি নিরাপত্তা কোনো সুস্থ কাজকর্ম করতে পারি, যেটা ভালো হবে সেটা ভাবে জানি আমাকে রাখে। আমরা এমন একজন নেত্রী এবং নেতাকে চাই যার সাহায্যে আমাদের দেশ উন্নতি হবে এবং আমরা আগামী দিনে স্বাধীনভাবে দেশে চলতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নারী প্রার্থীর সংখ্যা মোট ৮৫ জন। শান্তা ইসলাম, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।